প্রিয় ছাত্রছাত্রীরা, আমি তোমাদের অসীম স্যার আবার বেশ অনেক দিন পরে তোমাদের সামনে এলাম তোমাদের অর্থনীতির একটি সাবজেক্ট মানে একটা চ্যাপ্টার বোঝানোর জন্য। আসলে নানা সমস্যার কারণে আমি ইচ্ছে থাকলেও করে উঠতে পারি না, তো আমি চেষ্টা করছি। যাই হোক, আজকে খুব সংক্ষেপে তোমাদের যে বিষয়টা, যে বইটা আমি শুরু করিনি আগে, তোমাদের প্রারম্ভিক সামষ্টিক অর্থনীতি, এই বইটার একদম প্রথম থেকে আর শুরু করতে পারছি না, যেহেতু কোভিড সিচুয়েশনের কারণে তোমাদের কোর্সটা এখন কমে গেছে। একটা রিডিউসড কোর্স তোমরা পেয়েছো নিশ্চয়ই, এবং সেই কোর্সেরই প্রথম যে চ্যাপ্টারটা সেটাই আমি আজকে শুরু করছি। সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে, এখানে লেখা আছে বোর্ডের মধ্যে, তোমরা দেখো, জাতীয় আয়ের হিসাব। আমি তোমাদের একটু বলে দিচ্ছি, যারা তোমরা জানো না তাদের জন্য, যে এই চ্যাপ্টার থেকে 13 মার্কের কোয়েশ্চন আসবে। 1 মার্কের আসবে তিনটে প্রশ্ন, 4 মার্কের আসবে, আমি দেখাচ্ছি, দেখো, 1 মার্কের 3টে, 4 মার্কের একটি আসবে, এবং 6 মার্কের থাকবে একটি। এই নিয়ে টোটাল 13 নম্বরের কোয়েশ্চন আসবে এই চ্যাপ্টার থেকে। আমি আজকের আলোচনার পরে আমি তোমাদের বলে দেব যে আমার এই আলোচনার মধ্যে কি কি প্রশ্ন আসতে পারে। আমি চাইছি না তোমাদের বিস্তৃতভাবে বেশি কিছু বলে একটা ক্লামজি সিচুয়েশন সৃষ্টি করা। আমি খুব সংক্ষেপে তোমাদের এবং অনেক সহজভাবে তোমাদের এই চ্যাপ্টারটা বোঝানোর চেষ্টা করব। আজকে হয়তো পুরো চ্যাপ্টার দিতে পারবো না, নেক্সট দিন অবশ্যই আমি এই চ্যাপ্টারটা তোমাদের শেষ করে দেব। যাই হোক, এই চ্যাপ্টারে আলোচিত কি হবে, কি আলোচনা করা হবে? আসলে এই চ্যাপ্টারের নামই আছে, দেখো, জাতীয় আয়ের হিসেব। তার মানে জাতীয় আয় কি, জাতীয় আয় কীভাবে পরিমাপ করা হয়, হ্যাঁ, জাতীয় আয় পরিমাপের যে পদ্ধতিগুলি সেগুলি নিয়ে আলোচনা করা হবে। এবং সবশেষে এখানে কিছু কিছু অর্থনৈতিক বিষয়ে, যেমন তোমরা জানো, যেমন দামসূচক, জিডিপি, এগুলি সম্পর্কে তোমাদের একটা, বা হোলসেল প্রাইস ইন্ডেক্স, পাইকারি দামসূচক, এইগুলি সম্পর্কে একটা ধারণা দেওয়া হবে। কাজেই এই হলো এই চ্যাপ্টারের যে বিষয়গুলি আলোচনা করা হবে সেগুলি। আমরা তোমার বই তো তোমরা পড়বেই, হ্যাঁ, আমি জাস্ট তোমাদের একদম ইম্পর্টেন্ট যে বিষয়গুলি, যেগুলি পড়লে তোমরা হয়তো পরীক্ষাতে এই প্রশ্নগুলি পাবে এবং উত্তর করতে পারবে সহজে, সেইগুলিকে আমি যথাসম্ভব সহজভাবে তোমাদের কাছে ব্যাখ্যা করার চেষ্টা করছি। দেখো, জাতীয় আয়ের হিসেবে প্রথমেই তোমরা পাবে একজন প্রখ্যাত অর্থনীতিবিদ, অ্যাডাম স্মিথ, যাকে অর্থনীতির জনক বলা হয়। তিনি তার একটা বিখ্যাত বই, ওয়েলথ অফ নেশনস, অ্যাকচুয়ালি এটার পুরো নাম অ্যান ইনকোয়ারি ইন্টু দি নেচার অ্যান্ড কজেস অফ দি ওয়েলথ অফ নেশন। সংক্ষেপে এটাকে আমরা ওয়েলথ অফ নেশনস নামে মনে রাখি। হ্যাঁ, এই বইয়ে অ্যাডাম স্মিথ যে কথাটা বলেছেন, অ্যাকচুয়ালি আগে একটা ধারণা ছিল যে কোনো দেশ ধনী হতে হলে তার কাছে প্রচুর প্রাকৃতিক সম্পদ দরকার, বা প্রাকৃতিক সম্পদ যে দেশের আছে সেই দেশকে যদি আমি দখল করে নিয়েও আমার সম্পদ বাড়াতে পারি তো আমি ধনী হব। কিন্তু স্মিথ বললেন যে অ্যাকচুয়ালি প্রাকৃতিক সম্পদ তোমার কাছে বা একটা দেশের কাছে বেশি থাকলেই যে দেশ ধনী হবে তা নয়। মূল কথা হচ্ছে এই প্রাকৃতিক সম্পদকে আমরা উৎপাদন কার্যে কীভাবে ব্যবহার করছি সেটাই। প্রাকৃতিক সম্পদকে যখন আমরা উৎপাদন কার্যে ব্যবহার করব তখন আমাদের আয় এবং সম্পদ বাড়বে। কারণ অনেক দেশ আছে পৃথিবীতে যেগুলিতে অনেক প্রাকৃতিক সম্পদ আছে কিন্তু তারা তেমন ধনী নয়। আবার কোনো দেশ আছে যার প্রাকৃতিক সম্পদ তেমন বেশি কিছু নেই কিন্তু দেশগুলি অনেক ধনী। এখানে আমরা দেখো খুব
সহজভাবে তোমাদের লিখেছি, প্রাকৃতিক সম্পদের উৎপাদন কার্যে ব্যবহারের মাধ্যমেই দেশ ধনী বা দরিদ্র হয়। তোমরা বুঝতে পেরেছ? যেমন আফ্রিকা এবং লাতিন আমেরিকা প্রাকৃতিক সম্পদ প্রচুর আছে, কিন্তু ওই সমস্ত দেশে এমন এমন মানে স্থান রয়েছে যেগুলি একদম দরিদ্রতম দেশ। কারণ কেন? তারা এই সম্পদকে ব্যবহার করতে পারছে না। সহজ কথায় হলো, মনে করো আমি যদি বলি যে তোমার বাবার অনেক প্রপার্টি তিনি রেখে গেছেন সব কিছু, তুমি ছেলে বা মেয়ে সেই প্রপার্টিকে সঠিকভাবে তুমি ব্যবহার করতে পারছো না, তাহলে কি হবে? তোমার সম্পদ থেকেও তুমি কিন্তু গরিব থেকে যাবে। কাজেই আসল কথা হচ্ছে এই প্রাকৃতিক সম্পদগুলিকে সঠিকভাবে ব্যবহার করার মাধ্যমেই আয় এবং সম্পদকে আরও বাড়ানো যায়, সৃষ্টি করা যায় এবং দেশ ধনী হয়। যাই হোক, এখন এর জন্য একটা উৎপাদন প্রবাহকে সৃষ্টি করতে হয়। এখন মানুষ কি করে? মানুষ প্রাকৃতিক সম্পদের সাথে তার যে কর্মক্ষমতা, সেই কর্মক্ষমতা এবং মানুষের সৃষ্ট কিছু পরিবেশ আছে, হ্যাঁ, এবং প্রযুক্তিগত যে কাঠামো, এগুলি প্রযুক্তির কাঠামো মানুষ সৃষ্টি করে, সেগুলির মাধ্যমে মানুষ একটা উৎপাদন প্রবাহের সৃষ্টি করে এবং সেই উৎপাদন প্রবাহের মাধ্যমেই একটা দেশ সম্পদশালী হয়, ধনী হয়, সব কিছু হয়। যাই হোক, এখন তোমাদের আমি আগেই বলছি যে আমি অ্যাকচুয়ালি তোমাদের একদম তোমাদের যে এই চ্যাপ্টার থেকে যে যে প্রশ্নগুলি আসতে পারে, যেভাবে তোমরা সহজভাবে চ্যাপ্টারটা বুঝতে পারো, কাজে আমি বিস্তৃত ব্যাখ্যা যাচ্ছি না। আচ্ছা, এখন এই যে উৎপাদন প্রবাহের মধ্যে তোমরা দেখবে কিছু কিছু দ্রব্যের নাম আছে চূড়ান্ত দ্রব্য। এই দেখো, চূড়ান্ত দ্রব্য, কোনোটার নাম আছে অন্তর্বর্তী দ্রব্য। এই যে অন্তর্বর্তী দ্রব্য। এখন চূড়ান্ত দ্রব্যটা কি? চূড়ান্ত দ্রব্য হলো মানে যে দ্রব্যগুলি একদম চূড়ান্ত ব্যবহারের কাজে লাগছে, সেগুলি চূড়ান্ত মানে দ্রব্য। যেমন ব্যাপারটা আমি এভাবে বুঝিয়ে দিই। মনে করে একটা ক্ষেতে গম উৎপাদিত হলো, ঠিক আছে? গম থেকে আমরা ময়দা বা এগুলি আটা এগুলি তৈরি করছি বা ময়দা তৈরি করছি। এই ময়দাটা আবার লাগছে গিয়ে কোথায়? মনে করে একটা বিস্কুট ফ্যাক্টরিতে লাগছে, তারপর সেটা বিস্কিট হয়ে মানুষের ফাইনাল ভোগের জন্য লাগছে, মানে চূড়ান্ত ব্যবহারের জন্য লাগছে। হ্যাঁ, অর্থাৎ এই বিস্কিট যেটা আমরা খাচ্ছি সেটা কিন্তু আর কোনো উৎপাদনের কোনো কার্যে অন্তর্বর্তী দ্রব্য হিসাবে ব্যবহৃত হচ্ছে না। কাজেই সেটা হচ্ছে চূড়ান্ত দ্রব্য। এটা দুভাবেই হতে পারে, ভোগ্যদ্রব্যও চূড়ান্ত দ্রব্য হতে পারে, আবার মূলধনী দ্রব্য চূড়ান্ত দ্রব্য হতে পারে। মনে করো আমি একটা কাপড় সেলাইয়ের একটা মেশিন তৈরি হলো, এখন এই মেশিনটা কিন্তু অন্য কোনো মানে এই পার্টিকুলার এই মেশিনটা তার কাজটা হলো অন্য পোশাক বা অন্য কিছু তৈরি করা, ঠিক আছে? কিন্তু এই দ্রব্যের কোনো বিবর্তন হচ্ছে না, সে যে অবস্থায় আছে সেই অবস্থায় সে কাজ করছে। কাজেই সেটাকেও কিন্তু আমরা এই মূলধনী দ্রব্যটাকেও আমরা কি বলছি? চূড়ান্ত দ্রব্য। ঠিক আছে, বুঝতে পেরেছ? অন্তর্বর্তী দ্রব্য হলো যে দ্রব্যগুলি, সংক্ষিপ্ত কথা হলো যে দ্রব্যগুলি উৎপাদনের মধ্যস্তরে আছে সেগুলিকে আমরা ইন্টারমিডিয়ারি গুডস বলি বা অন্তর্বর্তী দ্রব্য বলি। একটু আগে তোমাদের বললাম, যেমন মনে করো গম, ময়দা, হ্যাঁ, এগুলি দিয়ে তৈরি করা হচ্ছে কিন্তু ফিনিশড ফাইনাল প্রোডাক্ট, ঠিক আছে? ফাইনাল প্রোডাক্টটা মনে করো বিস্কিট হলো। তার মানে গম বা ময়দা যেগুলি, এগুলি অন্তর্বর্তী দ্রব্য উৎপাদনের, মানে ইন্টারমিডিয়ারি গুডস। আবার মনে করো তোমার তুলা হচ্ছে খেতে, তার থেকে সুতোটা যাচ্ছে আবার একটা কাপড়ের মিলে, সেখানে তৈরি হচ্ছে আবার কাপড়। তাহলে এই যে তুলো বা এই যে সুতো, এগুলি আমরা কি বলবো? অন্তর্বর্তী দ্রব্য। কারণ এগুলি উৎপাদন প্রবাহের মধ্যে আছে, স্টেজে এগুলি পরিবর্তন হচ্ছে। হ্যাঁ, তবে এখানে তোমাদের বইও আছে কিছু কিছু জিনিস আছে, যেমন যেগুলিকে আমরা
মনে করো মানে চূড়ান্ত দ্রব্য বা ফিনিশড প্রোডাক্ট হিসাবেই আমরা আনছি। যেমন মনে করো চা পাতা, চা পাতা আমরা দোকান থেকে কিনলাম, এটা কি চা তৈরি করব, এটা ঘরে আনার পরে সেটাকে একটু প্রসেসিং হচ্ছে, কিন্তু রান্নাঘরে যেটা আমরা প্রসেসিং হচ্ছে সেটাকে আমরা সেই উৎপাদন প্রক্রিয়ার সাথে আমরা দেখবো না সেটাকে। কাজেই এই চা পাতাকে আমরা ফিনিশড প্রোডাক্ট হিসেবেই ধরব, মানে চূড়ান্ত দ্রব্য হিসাবে ধরব। আচ্ছা, তাহলে তোমরা, আমি আশা রাখি চূড়ান্ত দ্রব্য এবং অন্তর্বর্তী দ্রব্য কি সেটা বুঝতে পেরেছ, এবং এই সমস্ত এই আলোচনার বিষয়বস্তু নিয়েই কিন্তু আমি তোমাদের একদম সবশেষে আমি কোয়েশ্চন দিয়ে দেব। আমার মনে হয় যে প্রশ্নগুলি আমি দেব, এগুলি যদি তোমরা সঠিকভাবে এই প্রশ্নগুলি উত্তর তৈরি করো, আমার মনে হয় চ্যাপ্টারটা অনেক সংক্ষেপে বুঝতে পারবে এবং তোমাদের কাজে লাগবে। যাই হোক, এখন এখানে একটা জিনিস আছে, দেখো, অবপূর্তি বাবদ ব্যয়, সেটা তোমরা পাবে, এটা ডেপ্রিসিয়েশন চার্জ বলে। আসল কি হচ্ছে, মনে করো প্রতিটা যখন আমরা মূলধনী দ্রব্য তৈরি করি, একটা মেশিন মনে করো সৃষ্টি হলো, এই মেশিনটা তো একদম অনন্তকাল চলবে না, সেই মেশিনটা কিন্তু ক্ষয় হচ্ছে। যত তুমি এই মেশিনটাকে ব্যবহার করছো, প্রতিদিন ব্যবহার করছো, তা কিন্তু ক্ষয় হচ্ছে। এই মেশিনটার এই যে ক্ষয়ক্ষতিটাকে মানে রোধ করার জন্য বা তাকে পূরণ করে আবার আগামীতে চলার জন্য মেশিনের জন্য আমাদের কিছু খরচা করতে হয়। যেমন মেশিনে তুমি মোবিল দিলে, বা তাকে পরিষ্কার করার জন্য কোনো ব্যবস্থা করলে মেশিনটা যাতে কিছুদিন চলে। কাজেই তুমি দেখবে তোমার এই মেশিনটাকে চালু রাখতে গেলে তোমাকে একটা খরচা করতেই হবে। এই যে মেশিনের ক্ষয়ক্ষতি রোধের জন্য যে আমরা ব্যয় করি, সেটাকে বলা হয় অবপূর্তি বাবদ ব্যয় বা ডেপ্রিসিয়েশন চার্জেস। ওকে, তোমরা বুঝতে পেরেছ? এখন আমি নেক্সট আলোচনায় আসছি। আচ্ছা, হ্যাঁ, এখানে আরেকটা জিনিস আলোচনা করা হয়নি, এখানের মধ্যে লেখা আছে, দেখো, কনজিউমার ডিউরেবলস। কনজিউমার ডিউরেবলস মানে কি? অ্যাকচুয়ালি অনেক দ্রব্য আছে যেগুলি আমরা ভোগ করি কিন্তু তাৎক্ষণিক ভোগের জন্য নয়, এটা বেশ কিছুদিন চলে। তুমি দোকান থেকে বিস্কিট আনলে, তৎক্ষণাৎ সেটা ভোগ করে নিলে। আবার তুমি একটা গাড়ি কিনে আনলে, তুমি ভোগ করছো, কিন্তু এটা কিন্তু তাৎক্ষণিক তুমি ভোগ করতে পারবে না, এটা বেশ কিছুদিন তোমার কাছে থাকবে, তুমি অনেক দিন তাকে ভোগ করতে পারবে, অর্থাৎ একটা দীর্ঘকালীন সময়ে ভোগ করতে পারবে। সেইগুলিকে আমরা বলি কনজিউমার ডিউরেবলস। এর জন্য আমরা বলেছি, দেখো লেখা আছে, স্বল্পকালীন ভোগে শেষ হয় না। বুঝতে পেরেছ? স্বল্পকালীন ভোগে বা তাৎক্ষণিক ভোগে যেগুলি শেষ হচ্ছে না, সেগুলিকে আমরা বলছি কনজিউমার ডিউরেবলস। আচ্ছা, এখন তোমাদের এখানে আরেকটা ধারণা আছে, দাঁড়াও আমি আজকে খুব সংক্ষিপ্ত আলোচনা করছি এবং সেইগুলি আলোচনা করছি যেগুলি তোমাদের কাজে লাগবে। যেমন এখানে তোমাদের বইয়ের মধ্যে তোমরা দুটি ধারণা পাবে, মজুদ আর প্রবাহ। প্রশ্ন হলো, মজুদ কি, প্রবাহ কি? মজুদ বুঝতে পারছো তোমরা? মজুদ মানে স্টক, জমানো আছে এরকম। প্রবাহ মানে ফ্লো, নদীর জল প্রবাহিত হচ্ছে, বয়ে যাচ্ছে। বুঝতে পেরেছ? এখন মজুদ আর প্রবাহ, আমি খুব একটা সাধারণ উদাহরণ তোমাদের দিচ্ছি। ধরো তোমার বাবা তোমাকে বললেন যে এই ড্রামটা 20 লিটারের ড্রাম আছে, আমাদের উপরে জলের একটা
ট্যাঙ্ক আছে, টেপটা ছেড়ে তুই মানে ইয়েটা এই 20 লিটারের যে জারটা আছে সেটাকে ভরে দে। এখন তুমি ভরলে, বাবা জিজ্ঞেস করলেন কিরে ভরা হয়ে গেছে, কত সময় লাগলো? তুমি বললে যে প্রায় 15 মিনিট লেগেছে। তাহলে 15 মিনিটে 20 লিটার জল এই ট্যাপ থেকে পড়েছে। সেটা কি? সেটা প্রবাহ, সেটা ফ্লো। বুঝতে পেরেছ? আবার বাবা তোমাকে মনে করো 10টা 30 মিনিটে বললেন, 10:30টার সময় বললেন, দেখতো আমাদের মানে ট্যাঙ্ক যে উপরে আছে সেখানে কতটুকু জল আছে? তুমি গিয়ে বললে বাবা প্রায় 30 লিটার জল হবে। সেটা কি? সেটা মজুদ, স্টক। তাহলে কি হচ্ছে? মজুদ বা স্টক সেটাকে সবসময় একটা নির্দিষ্ট পয়েন্ট অফ টাইম, অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ের বিন্দুতে যখন আমরা পরিমাপ করছি তখন সেটা মজুদ, সেটা স্টক। আবার আমরা যখন একটা নির্দিষ্ট পিরিয়ড, মানে একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে পরিমাপ করছি তখন সেটা প্রবাহ। বুঝতে পেরেছ নিশ্চয়ই? তাহলে দেখো, মজুদ কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে সেটা পরিমাপ করা হয়, কোনো নির্দিষ্ট সময়সীমার মধ্যে নয়। কিন্তু প্রবাহ একটা নির্দিষ্ট সময়সীমায় আমরা পরিমাপ করি। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, দেখো, মজুদ কিন্তু প্রবাহকে প্রভাবিত করে। এটা স্টকটা ফ্লোকে মানে প্রবাহকে প্রভাবিত করে। যেমন মনে করো মূলধন যদি বেশি হয়, তোমার স্টক যদি মূলধনের স্টক বেশি হয় তাহলে দ্রব্য এবং সেবার প্রবাহ কিন্তু বেশি হবে, কারণ তার দ্বারা তুমি অনেক দ্রব্য এবং সেবা কাজ বেশি করতে পারবে। আবার প্রবাহও কিন্তু মজুদকে প্রভাবিত করে। মনে করো মাসে যদি টাকার যোগান প্রচুর বেড়ে যায় তবে কিন্তু টাকার মজুদ বাড়বে। ঠিক আছে? এখন মনে করো তোমার এই বছরে প্রচুর পরিমাণে তুমি ধান মানে চাল উৎপাদন হলো, মানে খেতে সবগুলো তুমি বিক্রি করতে পারলে না, তখন এটা কিন্তু জমা পড়ে যাচ্ছে। কি হচ্ছে? মজুদ বাড়ছে। তোমার 1 বছরে ধান উৎপাদন থেকে একটা অংশ যখন তুমি রেখে দিচ্ছ সেটা মজুদ হচ্ছে। তার মানে কি না, এই যে মজুদটা বাড়ছে কেন? তোমার প্রবাহটা বেড়েছে বলেই। বুঝতে পেরেছ? যাই হোক, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, তোমাদের প্রশ্নে আসতে পারে, এর জন্য এটাকে আমি বললাম। যেমন উদাহরণ মনে করো নেট ইনভেস্টমেন্ট, যেটা নেট বিনিয়োগ, সেটা প্রবাহ। আবার ক্যাপিটাল যেটা আছে, ক্যাপিটালটা হলো মজুদ। কারণ নেট ইনভেস্টমেন্ট প্রবাহ, কারণ একটা নির্দিষ্ট সময়কালে একটা মাপা হয়। মনে করো 2020 সালের নেট ইনভেস্টমেন্ট কত, একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে মাপা হচ্ছে, কাজে এটা প্রবাহ। আবার জানুয়ারি মাসে যে কোনো একটা দ্রব্য কতটুকু আছে আমাদের কাছে, এটা মজুদ। বুঝতে পেরেছ তোমরা? তাহলে আমি আশা রাখছি প্রবাহ এবং মজুদের যে ধারণা সেটা তোমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে। এখন আরেকটা জিনিস তোমাদের বলছি, যে আচ্ছা দাঁড়াও, আচ্ছা এখানে দেখো, মানে একটু দাঁড়াও, তোমাদের একটা কোয়েশ্চন আসতে পারে যেটাকে বলা হয় সামষ্টিক অর্থনৈতিক মডেল কি। দেখো,
দেখা যায় যে অনেক অর্থনৈতিক বিষয় আছে যেগুলিকে অত্যন্ত সহজ সরলভাবে ব্যাখ্যা করা হয় তার বাস্তবতাকে তুলে ধরার জন্য, এবং সেক্ষেত্রে অনেক কিছু অ্যাজাম্পশন না হয়, মানে ধরে না হয় অমুকটা ঠিক আছে, অমুকটা ঠিক আছে, অমুকটা ঠিক আছে। হ্যাঁ, এই ধরনের ব্যাখ্যা, হ্যাঁ, যা একটা কাল্পনিক অর্থনৈতিক যে কার্যকারিতা সেটাকে তুলে ধরে, তার নাম হলো সামষ্টিক অর্থনৈতিক মডেল। এরকম এটা সামষ্টিক অর্থনৈতিক মডেলটাই হচ্ছে আয়ের চক্রবৃত্ত প্রবাহ। তোমাদের বইয়ের মধ্যে আছে। এটার মধ্যে অনেক কিছুকে স্থির ধরে নেওয়া হয়েছে। ধরা হয়েছে একটা অর্থনীতিতে একদিকে পরিবার, একদিকে ফার্ম আছে, এবং আজকে পরিবারের হাতে যে আয়গুলি যাচ্ছে তারা পুরোটাই আবার ওই ফার্মের উৎপাদিত দ্রব্য ক্রয়ের জন্য পুরোটাই ব্যয় করছে। পরিবারের যে ব্যয়টা সেটা আবার কি হচ্ছে, ফার্মের হাতে চলে আসছে কিভাবে, আয় হিসাবে। ঠিক আছে। আবার ফার্ম যখন দ্রব্য তৈরি করতে যায় তখন তাকে কি দরকার, তোমরা জানো উৎপাদনের 4টি উপাদান আছে, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন। মানে জমি, শ্রম, মূলধন, সংগঠন। এই 4টা জিনিস কিন্তু দিচ্ছে কারা, পরিবার। তাহলে পরিবারগুলি কি দিচ্ছে, উৎপাদনের উপকরণ দিচ্ছে। কাকে দিচ্ছে, ফার্মকে দিচ্ছে। তার জন্য একটা উপকরণের বাজার আছে। উপকরণের বাজারে তারা কি করছে, জমি, শ্রম, মূলধন, সংগঠন সব দিচ্ছে। ফার্মগুলি দ্রব্য উৎপাদনের জন্য এগুলি কিনছে। ফার্মগুলি যখন কিনছে তখন ফার্ম কি করছে, অর্থ দিচ্ছে। কাদের দিচ্ছে, উপকরণের মালিক যারা তাদের। জমির জন্য খাজনা, শ্রমিকের জন্য মজুরি, মূলধনের জন্য সুদ, সংগঠনের মুনাফা, সেগুলি দিচ্ছে। তাহলে সুদ, মুনাফা এগুলি আকারে ফার্মের যে ব্যয়টা সেটা যাচ্ছে কার কাছে, পরিবারগুলির কাছে, আর যারা ফ্যাক্টরস অফ প্রোডাকশন মানে উৎপাদন উপকরণ বিক্রি করছে। আবার এই পরিবারগুলি চলতে গেলে তাদের দ্রব্য দরকার। ফার্ম উৎপাদিত দ্রব্যগুলি কি করছে, দ্রব্যের বাজারে তারা নিয়ে তুলছে। এই দ্রব্যের বাজার থেকে দ্রব্য কিনতে গিয়ে এই পরিবারগুলি কি করছে, ব্যয় করছে, দ্রব্যগুলি তারা কিনছে। এই যে তাদের ব্যয়িত অর্থগুলি আবার ফার্মের হাতে কি হচ্ছে, আয় হিসাবে যাচ্ছে। এইভাবে আয়টা চক্রের মতো ফার্ম থেকে পরিবার, পরিবার থেকে ফার্ম, আবার ফার্ম থেকে পরিবার, পরিবার থেকে ফার্মে যাচ্ছে। তার নামই হলো আয়ের চক্রবৃত্ত প্রবাহ। আমি একটা সহজ মডেল তোমাদের জন্য তৈরি করেছি, তোমরা এটা দেখো। আয়ের বৃত্ত প্রবাহ। আমার হাতে প্রচন্ড ব্যথা, তাই ঠিকভাবে লিখতে পারছি না। এখানে হলো পরিবার, ঠিক আছে। এই জায়গাতে হচ্ছে ফার্ম, ঠিক আছে। এখানে হচ্ছে উপকরণের বাজার। দেখো আমরা একটা গ্রাফিকের মাধ্যমে, চিত্রের মাধ্যমে তোমাদের আয়ের বৃত্ত প্রবাহটা বোঝাচ্ছি। অর্থনীতির 2টি একক ধরো, একটা হচ্ছে পরিবার দেখতে পাচ্ছ, আর একটা হচ্ছে ফার্ম। একটু আগে আমি তোমাদের যা বলেছি সেটাই এখন বলছি, তবে একটা সংক্ষিপ্ত চিত্রের মাধ্যমে। পরিবার আর ফার্ম। এখন কি হচ্ছে দেখো, এখানে কি আছে, এখানে লেখা আছে দেখো উপকরণের বাজার। উপকরণ মানে যে সমস্ত জিনিসের মাধ্যমে একটা দ্রব্য তৈরি হয়, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন, এগুলি। আর এখানে আছে কি, দ্রব্যের বাজার।
দ্রব্য সামগ্রী বাজার। এখন এই যে পরিবারগুলি তারা কি কি সাপ্লাই করে? জমি, শ্রম, মূলধন, সংগঠন। তারা কোথায় দিচ্ছে? দেখো তীর চিহ্নের মাধ্যমে আমি দেখিয়েছি এখানে, উপকরণের বাজারে তারা এগুলি দিচ্ছে। কারা দিচ্ছে? পরিবার। এই যে উপকরণগুলি কি হচ্ছে? এইগুলি ফার্ম ক্রয় করছে। বুঝতে পেরেছ? আচ্ছা আচ্ছা, এখানে এখানে একটা জিনিস লেখা হয়নি, তাই লিখছি। পরিবারের আয়। আচ্ছা, তাহলে কি হচ্ছে? পরিবারগুলি কি করছে? জমি, শ্রম, মূলধন, সংগঠন সেগুলি দিচ্ছে কোথায়? উপকরণের বাজারে দিচ্ছে। ফার্ম এইগুলি কি করছে? ক্রয় করছে। দেখো ফার্ম ক্রয় করছে, ক্রয় করে নিচ্ছে। ফার্ম যখন কিনছে তখন ফার্মকে অর্থ দিতে হবে, কাজে ফার্ম এই উপকরণগুলি পাওয়ার জন্য ফার্মগুলি ব্যয় করছে। এই হচ্ছে ফার্মের ব্যয়। ফার্ম যা ব্যয় করছে সেটা পরিবারের হাতে আয় হিসাবে যাচ্ছে। ফার্মের এক্সপেন্ডিচার মানে পরিবারের ইনকাম। আচ্ছা, ফার্মগুলি কি করছে? এই যে উপকরণগুলি তারা নিয়ে গেল, এই যে উপকরণগুলি তারা ফার্ম নিয়ে গেল, তার জন্য ফার্ম যোগান দিচ্ছে। কিসের? দ্রব্যের যোগান দিচ্ছে। কোথায়? দ্রব্যের বাজারে যোগান দিচ্ছে। ঠিক আছে? এখন এই পরিবারগুলি এই দ্রব্যগুলি দেখো ক্রয় করছে। কোথা থেকে? দ্রব্যের বাজার থেকে। ক্রয় করতে গিয়ে পরিবারের পকেট মানে পরিবার কি করতে হচ্ছে? কিনতে গেলে তো অর্থ ব্যয় করতে হবে, কাজে সে ব্যয় করছে পরিবারগুলি। এই যে পরিবারের ব্যয়টা কি হচ্ছে? ফার্মের কাছে এটা আয় হিসাবে চলে আসছে। তা তোমরা বুঝতে পেরেছ? এইভাবে মানে আয়ের একটা বৃত্ত প্রবাহর সৃষ্টি হয়েছে। পরিবারের আয়টা ফার্মের হাতে যাচ্ছে আয় হিসাবে, ফার্মের আয়টা আবার পরিবারের হাতে, মানে ফার্মের ব্যয়টা আবার পরিবারের হাতে আয় হিসাবে যাচ্ছে। পরিবার ব্যয় করছে, সেই ব্যয়টা ফার্মের আয় হচ্ছে। ফার্ম ব্যয় করছে, সেটা পরিবারের কাছে আয় হয়ে যাচ্ছে। এটার নামই হলো আয়ের বৃত্ত প্রবাহ, সার্কুলার ফ্লো অফ ইনকাম। এখন নেক্সট আরেকটা বিষয় যেটা আসছি আমি, সেটা হচ্ছে জাতীয় আয় পরিমাপ পদ্ধতি। পরিমাপ পদ্ধতি তিনটি আছে। একটা হলো উৎপাদন শুমারি পদ্ধতি বা মূল্য সংযোজন পদ্ধতি, আরেকটা আছে ব্যয় পদ্ধতি, আর একটা আয় পদ্ধতি। আজকে আমরা শুধু মূল্য সংযোজন পদ্ধতিটা তোমাদের বোঝাবো। আমি প্রথমে চার্টটা তৈরি করে নিই, তারপর বোঝাবো। হ্যাঁ, যে জিনিসটা বলতে যাচ্ছিলাম তোমাদের, যে জাতীয় আয় পরিমাপের তিনটি পদ্ধতি আছে, আমি বলেছি একটু আগে। আজকে আমরা শুধু মূল্য সংযোজন পদ্ধতি বা উৎপাদন শুমারি পদ্ধতিটাই বলবো। এখানে আমি একটা চার্ট তৈরি করেছি। বিষয়টা কি সেটা তোমরা আগে বুঝে নাও। মূল্য সংযোজন মানে কি? যে কোনো দ্রব্য মানে ফিনিশড প্রোডাক্ট, মানে চূড়ান্ত দ্রব্য। আমি আগে তোমাদের বলেছি চূড়ান্ত দ্রব্য কি। চূড়ান্ত দ্রব্যটা তৈরি হওয়ার আগে উৎপাদনের বেশ কিছু স্তর থাকে। হ্যাঁ, যেমন আগে বলেছি তোমাদের তুলো থেকে সুতো থেকে তারপর কাপড়, কাপড় থেকে আবার মনে করো পোশাক, এইগুলি হলো। তো উৎপাদনের কতগুলি স্তর আছে। এই উৎপাদন প্রক্রিয়ার প্রতিটি স্তরে যে মূল্যগুলি সংযোজিত হচ্ছে, মানে মূল্য যে বাড়ছে। আমি তুলো বিক্রি করলাম একটা সুতো কলের মধ্যে, তারা যখন সুতোটা তৈরি করলো তখন তার মূল্যটা কিন্তু তারা যত টাকার তুলো কিনেছে তার থেকে কিন্তু ওটা বেড়ে যাবে। তাহলে ওই দ্বিতীয় স্তরে কিন্তু একটা এক্সট্রা মূল্য সংযোজিত হচ্ছে। যদি আমরা উৎপাদনের প্রতিটি স্তরের মূল্যকে, মানে যে মূল্য সংযোজিত হচ্ছে, মানে মূল্য যেটা বাড়ছে, সেটাকে যদি আমরা যোগ করে নিই, তাহলে আমরা জাতীয় আয় পাবো। একদম সংক্ষিপ্ত ব্যাপার, বাজার দেবে আমরা জাতীয় আয় পেয়ে যাব।
তো এখানে আমরা একটা উদাহরণ তোমাদের দিয়েছি মূল্য সংযোজন পদ্ধতিকে সহজভাবে বোঝার জন্য। যেমন দেখো, এখানে আমরা দিয়েছি উৎপাদনের স্তর। প্রথম স্তরে গম, দ্বিতীয় স্তরে ময়দা, ময়দার মণ্ড, বিক্রয়যোগ্য পাউরুটি। কি হচ্ছে, গম উৎপাদিত হয়েছে 1 কেজি, যার বাজার দরে বিক্রয় মূল্য হলো 10 টাকা। ঠিক আছে, এই গম দিয়ে যখন ময়দা তৈরি করা হলো তখন সেই ময়দার মূল্য হচ্ছে 15 টাকা। তাহলে এই 15 টাকার যে ময়দাটা হলো তার মধ্যে দেখো উপকরণ ব্যয় কিন্তু আগের 10 টাকা রয়েছে, কারণ আমি কি করেছি 10 টাকার গম কিনেছিলাম। ঠিক আছে, সেটা দিয়ে আমি ময়দা তৈরি করেছি, ময়দার মূল্য হচ্ছে 15 টাকা। তাহলে 10 টাকা তো আমার মানে এটা মনে করো অনেক কাঁচামালের মতোই আছে, তার থেকে আমি 15 টাকা করলাম, মানে আমার মূল্য এই স্তরে সংযোজিত হলো কত হলো, 5 টাকার মূল্য সংযোজিত হলো। আর অরিজিনালি 10 টাকার ময়দা তো আছেই। তারপরে কি হচ্ছে দেখো, ময়দাগুলির যখন মণ্ড তৈরি করা হচ্ছে তখন তার মূল্য, বাজার মূল্য দাঁড়াচ্ছে 20 টাকা। এই 20 টাকার মধ্যে কিন্তু 15 টাকার ময়দা আছে। কেন আমরা মূল্য সংযোজনটা করছি? কারণ যদি আমরা ময়দার মূল্য ধরি, ময়দার মণ্ডর মূল্য ধরি, তাহলে একই জিনিসের ডাবল কাউন্টিং হবে। তাই এগুলি হচ্ছে অন্তর্বর্তী দ্রব্য। তাই আমরা মূল্য সংযোজন পদ্ধতিতে প্রতিটি স্তরে কতটুকু মূল্য বাড়ছে, হ্যাঁ, সেটাকেই যোগ করা হচ্ছে। তাহলে 15 টাকার ময়দা দিয়ে আমি 20 টাকার মণ্ড তৈরি করলাম। হ্যাঁ, উপকরণ আমার এখানে 15 টাকার আছে, তৈরি হয়েছে 20 টাকার, মূল্য কতটুকু সংযোজিত হলো, 5 টাকার মূল্য, মানে মূল্যটা বেড়েছে 5 টাকা। আবার এই যে ময়দার মণ্ড দিয়ে যখন আমরা বিক্রয়যোগ্য পাউরুটি তৈরি করব তখন সেই পাউরুটির মূল্য হচ্ছে 25 টাকা। বুঝতে পেরেছো তোমরা? এই 25 টাকার মধ্যে ছিল কিন্তু উপকরণ ব্যয় কত, ওই যে ময়দার মণ্ডটা, সেটা 20 টাকা। তার মানে আমার কত বেড়েছে, 5 টাকা বেড়েছে। তাহলে মূল্য সংযোজন পদ্ধতিতে আমরা কি পেলাম, টোটাল মূল্য কত দাঁড়িয়েছে, 25 টাকা। দেখো, এই যে আমরা সবসময় বলি যে উৎপাদনের সর্বশেষ স্তরে পৌঁছানো দ্রব্যের মূল্য ধরতে হবে, এখানে দেখো পাউরুটির মূল্য কত আছে, 25 টাকা। তাহলে তোমরা আশা রাখি তোমরা খুব সহজভাবে বুঝতে পেরেছ মূল্য সংযোজন পদ্ধতিটা কি। এখন আমি তোমাদের যতটুকু আলোচনা করেছি তার মধ্যে যে যে কোয়েশ্চনগুলি আসতে পারে আমি সেই প্রশ্নগুলি তোমাদের বলছি। কোয়েশ্চনটা এরকম, হ্যাঁ, আজকের এই আলোচনা থেকে আমার মনে হয় তোমাদের সুবিধা হবে যদি আমি প্রশ্নগুলি তোমাদের বলে দিই, তাহলে তোমরা উত্তরগুলি আমার আলোচনার মধ্যেই আছে, তোমরা রেডি করতে পারবে। দেখো, ওয়েলথ অফ নেশন কার লেখা, আমি আলোচনা করেছি, অ্যাডাম স্মিথের লেখা। চূড়ান্ত দ্রব্য কি, তোমাদের আলোচনা করেছি। অন্তর্বর্তী দ্রব্য কি, ইন্টারমিডিয়েট গুডস কি, যেগুলি উৎপাদনের মধ্যস্তরে আছে। চূড়ান্ত দ্রব্যকে কীভাবে ভাগ করা হয়, ভোগ্য দ্রব্য এবং মূলধন দ্রব্য দুইভাবে ভাগ করা হচ্ছে। স্থূল বিনিয়োগ কি, মানে টোটাল যে উৎপাদনের কাজে যে টোটাল বিনিয়োগ করা হচ্ছে সেটা স্থূল বিনিয়োগ। অবচয় ব্যয় কি, আমি বলেছি তোমাদের কোনো মেশিন বা যন্ত্রপাতিকে তার ক্ষয়ক্ষতি আছে, সেই ক্ষয়ক্ষতি পূরণের জন্য যে ব্যয় আমরা করি সেটার নাম অববর্তী বাবদ ব্যয় বা ডেপ্রিসিয়েশন চার্জেস। নিট বিনিয়োগ কি, নিট বিনিয়োগ মানে তার স্থূল বিনিয়োগ থেকে যদি আমরা এই অববর্তী বাবদ ব্যয় অর্থাৎ মেশিনের ক্ষয়ক্ষতি বাবদ ব্যয়টাকে বাদ দিই তাহলেই সেটাকে আমরা বলি নিট বিনিয়োগ। সামষ্টিক অর্থনৈতিক মডেল কি, আমি আগেই বলেছি অর্থনৈতিক কোনো তত্ত্বকে বোঝানোর জন্য অনেক সময় অনেক বিষয়কে অ্যাজামশন ধরে নিয়ে, মানে অ্যাজিউম করা হয় যে ওইগুলি স্থির আছে, ধরে নিয়ে যে একটা যে মডেল তৈরি করা হয়, একটা অর্থনৈতিক ধারণাকে যেটা সহজভাবে উত্থাপন করা হয় সেটাকে আমরা বলি সামষ্টিক অর্থনৈতিক মডেল। যেরকম আমরা আয়ের বৃত্ত প্রবাহ আলোচনা করেছি। কনজিউমার ডিউরেবলস আমি আগেই বলেছি, যেগুলি তাৎক্ষণিক ভুগে শেষ হয় না সেগুলি কনজিউমার ডিউরেবলস। তোমার মোটর গাড়ি,
সেটা তাৎক্ষণিকভাবে শেষ হবে না, বেশ কিছুদিন যাবে, এটা কনজিউমার ডিউরেবলস। ঠিক আছে, এই 1 মার্কের প্রশ্নগুলি এই আলোচনার মধ্য থেকে আসবে। এখন আমি 4 এবং 6 মার্কের প্রশ্নগুলি তোমাদের দিচ্ছি। এখন দেখো 1 মার্কের প্রশ্নগুলি আমি যা বলেছি আমার ধারণা এর মধ্যেই থাকবে। 4 এবং 6 মার্কের যে প্রশ্ন আমি যতটুকু আলোচনা করছি তার থেকে যেগুলি থাকতে পারে সেগুলি হলো প্রবাহ ও মজুদের পার্থক্য, আমি আগে ডিসকাশন করেছি এই ব্যাপারে। আয়ের বৃত্ত প্রবাহের ধারণা তোমাদের একটা ডায়াগ্রামেটিক ইয়েতে আমি চিত্রসহ দেখিয়ে দিয়েছি, সেটা আশা রাখি তোমরা আমার লেকচারটা আবার ভালো করে শুনলে লিখতে পারবে। মূল্য সংযোজন পদ্ধতি কি সেটাও আমরা চার্ট দিয়ে বুঝিয়ে দিয়েছি, পারবে, এটা 6 মার্কে আসতে পারে। উৎপাদনের উপকরণ ব্যয় কয় প্রকার ও কী কী? হ্যাঁ, উৎপাদন উপকরণ আছে 4 ধরনের, তো ব্যয়গুলি কি হবে জানোই তো, জমি, শ্রম, মূলধন, সংগঠন, তারটার জন্য জমির জন্য খাজনা, মূলধনের জন্য সুদ, হ্যাঁ, সংগঠনের জন্য মুনাফা, এরকম হবে। এগুলো ডিসকাশন করা হয়েছে অলরেডি। আর এই চ্যাপ্টারের যে দ্বিতীয় অংশটা সেটা আমি নেক্সট দিন তোমাদের চ্যাপ্টারটা শেষ করে দিয়ে প্রশ্ন কী কী আসতে পারে সেটাও আমি বলে দেবো। আমার মনে হয় যদি তোমরা আলোচনাগুলি ভালো করে শোনো তাহলে আমি যে প্রশ্নগুলি এত দিয়েছি আলোচনা থেকে তার উত্তর তোমরা লিখতে পারবে, এবং নেক্সট দিন এই চ্যাপ্টারটা আমি তোমাদের শেষ করে দেওয়ার চেষ্টা করব। আর খুব বেশি মানে বাকি নেই, আর 2টো জাতীয় আয় পরিমাপের পদ্ধতি আছে, হ্যাঁ, সেটা আমি নেক্সট দিন আলোচনা করে আর ছোটো ছোটো প্রশ্নগুলি তোমাদের দিয়ে দেবো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।